আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ার্সগণ। আজকে আমি উপস্থিত হয়েছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটি নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব টাইপস অফ ডিভিডেন্ড পলিসি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিভিডেন্ড পলিসি এবং প্রসিডিউরাল অ্যাসপেক্টস অফ পেইং ডিভিডেন্ডস। এই লেকচারটি তৈরি করা হয়েছে বিবিএ ম্যানেজমেন্ট 4th ইয়ার স্টুডেন্টদের জন্য। তাছাড়া মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 3rd ইয়ারের স্টুডেন্টদের জন্য এই কোর্সটি কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার 4-এ অর্থাৎ ডিভিডেন্ড পলিসিতে তোমাদের অনেকগুলো টপিক রয়েছে। আমরা এখানে এই টপিকগুলো উল্লেখ করেছি। তো আজকে এই টপিকগুলোর মধ্য থেকে প্রথম 3টা টপিক, এই যে লাল মার্ক করা হয়েছে, এই 3টা টপিক নিয়ে আমরা কথা বলবো। টাইপস অফ ডিভিডেন্ড পলিসি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিভিডেন্ড পলিসি, প্রসিডিউরাল অ্যাসপেক্টস অফ ডিভিডেন্ড। তো এখানে আমরা ডিভিডেন্ডের বেসিক কনসেপ্ট সহ ডিভিডেন্ডের টাইপস, যে সকল ফ্যাক্টরসগুলো ডিভিডেন্ডকে প্রভাবিত করছে এবং প্রসিডিউরাল অ্যাসপেক্ট, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং পরবর্তী লেকচারে আমরা এই যে গ্রিন মার্ক করা হয়েছে, এগুলো স্টক ডিভিডেন্ডস, বিগ ডিভিডেন্ড, শেয়ার রিপারচেস, মেথড অফ রিপারচেস, রিপারচেসিং অ্যাজ এ পার্ট অফ ডিভিডেন্ড ডিসিশন, আমরা পরবর্তী লেকচারে এই বিষয়গুলো আলোচনা করব। তো তোমরা এই ডিভিডেন্ড পলিসি সংক্রান্ত আমাদের এই লেকচারগুলি যদি তোমরা ধারাবাহিকভাবে ফলো করো, তাহলে আশা করি তোমরা নিজেরাই এইগুলির উপরে যে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্ন যদি করা হয় তোমরা উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, এই লেকচারটি যদি তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ডিভিডেন্ড কি এবং ডিভিডেন্ড রিলেটেড বিভিন্ন ধরনের কনসেপ্ট কি তা বুঝতে পারবে। তোমরা ডিভিডেন্ড পলিসি কি সেটা ডিফাইন করতে পারবে, টাইপস অফ ডিভিডেন্ড পলিসি এবং তাদের অ্যাপ্লিকেশন সেটা তোমরা বুঝতে পারবে। ডিভিডেন্ড পলিসিকে যে সকল বিষয় প্রভাবিত করে সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এবং ডিভিডেন্ড প্রদান সংক্রান্ত যে নীতিমালাগুলো রয়েছে, যে নিয়মকানুনগুলো অনুসরণ করা হয়, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা এই লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আসি ডিভিডেন্ড কি এবং ডিভিডেন্ড রিলেটেড কনসেপ্টগুলো কি তা আলোচনা করি। তো ডিভিডেন্ড কি? তোমরা এখানে দেখো এই চিত্রের মধ্যে কোম্পানিগুলো ডিভিডেন্ড প্রদান করছে ইনভেস্টরদেরকে। আসলে এখানে ইনভেস্টর কারা? ইনভেস্টর হলো যারা কমন শেয়ার হোল্ডার বা অর্ডিনারি স্টক হোল্ডার্স, যারা সাধারণ শেয়ার ক্রয় করে তাদেরকে কোম্পানি ডিভিডেন্ড প্রদান করে থাকে। তাহলে আমরা এটাকে কিভাবে ডিফাইন করতে পারি? তাহলে বলতে পারি আমরা, ডিভিডেন্ডস আর দ্য পেমেন্টস মেড বাই দ্য পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এজ এ রিওয়ার্ড, ক্যাশ অর স্টক অর এনি আদার ফর্ম that a company gives to its shareholders for putting their money into the venture. অর্থাৎ শেয়ার হোল্ডাররা তাদের যে অর্থ, সেই অর্থ কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। এই বিনিয়োগকৃত অর্থ কোম্পানিগুলো ব্যবহার করে তারা তাদের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে মুনাফা অর্জন করে। সেই মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করে থাকে। এটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড। এখানে দেখো, পাবলিকলি লিস্টেড কোম্পানিজ। পাবলিকলি লিস্টেড কোম্পানি মানে হলো যে আমরা পাবলিকলি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলা হচ্ছে না, এগুলো হলো পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিকলি লিস্টেড কোম্পানিজ। আর ডিভিডেন্ডটা হলো শেয়ার হোল্ডারদের একটা রিওয়ার্ড। শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগ করে যে ঝুঁকি বহন করে, সেই ঝুঁকির পুরস্কার হিসেবে তারা ডিভিডেন্ড পেয়ে থাকে। আর ডিভিডেন্ড ক্যাশ অথবা স্টক অর এনি আদার ফর্ম, ডিভিডেন্ড ক্যাশ অর্থাৎ নগদও হতে পারে, স্টকও হতে পারে, অথবা অন্য কোনো আদার ফরম্যাটও হতে পারে। তাহলে আমরা বলতে পারি ডিভিডেন্ড ইজ এ শেয়ার অফ প্রফিটস রিটেইনড আর্নিংস দ্যাট এ কোম্পানি পেজ আউট টু ইটস শেয়ার হোল্ডার। অন্যভাবে আমরা বলতে পারি ডিভিডেন্ড হলো শেয়ার অফ প্রফিটস, প্রফিটসের একটি অংশ, এবং রিটেইনড আর্নিংস, শেয়ার অফ প্রফিটস অ্যান্ড রিটেইন আর্নিংস, অর্থাৎ রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয় এবং প্রফিটের একটি অংশ হলো ডিভিডেন্ড, যে অংশটি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় সেটি হলো ডিভিডেন্ড। দেখো এখানে আমরা ছোট একটা স্টেটমেন্ট আমরা এখানে আলোচনা করছি। কোম্পানিটির ইবিআইটি হলো
500, এখানে দুটি কোম্পানি আছে, দুটি কোম্পানির ইবিআইটি এখানে আলোচনা করা হয়েছে। এখানে ইবিআইটি, প্রথম কোম্পানিটির ইবিআইটি হলো 5 লাখ, দ্বিতীয় কোম্পানির ইবিআইটি হলো 1,50,000। তারপর ইন্টারেস্ট বাদ দেওয়া হয়েছে, আসছে আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি ইএসিএস, অর্থাৎ আর্নিংস অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার্স। ইএসিএস, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার্স। এই ইএসিএসই হলো মূলত বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ কোম্পানি এই মুনাফাটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে পারে। এই ইএসিএস কে যদি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করা হয়, নাম্বার অফ শেয়ারস দ্বারা ভাগ করা হয়, তাহলে পাওয়া যায় ইপিএস। অর্থাৎ দেখো, প্রথম কোম্পানিটির ইপিএস হলো 5.60 আর দ্বিতীয় কোম্পানির ইপিএস হলো 0.76। এই ইপিএস এর যে অংশটি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় সেই অংশটি হলো মূলত ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হলো বন্টনযোগ্য মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে বলা হয় ডিভিডেন্ড। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই যে ইপিএস, প্রথমে আমরা ইপিএস আসি, এই যে এই পুরো বিষয়টাকে আমরা এখানে ইকুয়েশনে দেখাচ্ছি। ইপিএস ইজ ইকুয়াল টু নেট ইনকাম। এই যে নেট ইনকাম হলো ইএটি, এখান থেকে প্রেফার ডিভিডেন্ড বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পরে থাকে ইএসিএস। ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পাই ইপিএস। ইপিএস কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটাও তোমরা এখানে দেখে ফেললে। এরপরে দেখো ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস। ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, এই কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করছি কারণ হলো তোমরা বিজনেস স্টুডেন্ট হিসাবে এই বিষয়গুলি তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপিএস, ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার। এটি কিভাবে ক্যালকুলেশন করা হয়? দেখো, কমন ডিভিডেন্ড, টোটাল কমন ডিভিডেন্ডকে নাম্বার অফ কমন স্টক দ্বারা ভাগ করলেই পাওয়া যায় ডিভিডেন্ড পার শেয়ার। অর্থাৎ কোম্পানি ইপিএস এর যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিবে সেইটা হলো তাদের টোটাল ডিভিডেন্ড। তো টোটাল ডিভিডেন্ডকে শেয়ার নাম্বার অফ কমন স্টক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে হোয়াট ইজ ডিভিডেন্ড পার শেয়ার? ডিভিডেন্ড পার শেয়ার ইজ দ্যাট অ্যামাউন্ট হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড এগেইনস্ট পার শেয়ার অফ কোম্পানি। অর্থাৎ কোম্পানি প্রতি শেয়ারের বিপরীতে যত অর্থ বা যে পরিমাণ লভ্যাংশ বন্টন করে দেয় সেটি হলো ডিভিডেন্ড পার শেয়ার। একইভাবে ডিভিডেন্ড ইয়েল্ড। ডিভিডেন্ড ইয়েল্ড কি? ডিভিডেন্ড ইয়েল্ড হলো অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই প্রাইস পার শেয়ার। দেখা এখানে ডিভিডেন্ড, অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার বাই প্রাইস পার শেয়ার। আমরা জানি শেয়ার প্রাইস উঠানামা করে। সাপোজ ধরো একটা কোম্পানির শেয়ার প্রাইস 100 টাকা, এই কোম্পানি ডিভিডেন্ড দিল 3 টাকা, তাইলে তার ডিভিডেন্ড ইয়েল্ড হবে কত? তো 100 টাকা দিয়ে 3 টাকাকে ভাগ করলে যেটা হবে সেটি হলো ডিভিডেন্ড ইয়েল্ড। অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে যদি ডিভিডেন্ডটাকে ভাগ করা হয় তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড পাওয়া যায়। তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড কিভাবে ক্যালকুলেট করতে হয় এই ফর্মুলাটাও তোমরা জানলে। এবার আসো আমরা আরো কতগুলি ফর্মুলা দেখি, যেমন পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও, মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। এই যে পিই রেশিও, দেখো এখানে ইপিএস, আর্নিং পার শেয়ার, এই আর্নিং পার শেয়ার দিয়ে যদি মার্কেট প্রাইস পার শেয়ারকে ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাই পিই রেশিও। এখানে দেখো এই কোম্পানির ইপিএস হলো 5.60, তাহলে আমরা এই কোম্পানির মার্কেট প্রাইস যদি, প্রতি শেয়ারের মার্কেট প্রাইস যদি আমরা জানি, মনে করি এই কোম্পানির মার্কেট প্রাইস 100 টাকা, তাহলে এই ইপিএস দিয়ে যদি আমরা 100 টাকাকে ভাগ করি তাহলে আমরা পাবো পিই রেশিও। বিশেষ করে শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শেয়ার মার্কেটে এই পিই রেশিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও কি? ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ইকুয়াল টু ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ইনটু 100। অর্থাৎ আমরা শতকরাতে যদি প্রকাশ করি, ডিপিএস কে ইপিএস দ্বারা ভাগ করলে আমরা পাই ডিভিডেন্ড পে আউট রেশিও। অর্থাৎ কোম্পানি যদি, সাপোজ কোম্পানির ইপিএস হলো 10 টাকা, কোম্পানি যদি 5 টাকা ডিপিএস হিসেবে প্রদান করে তাহলে তার ডিভিডেন্ড পে আউট রেশিও হবে 5 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাই 0.5, অর্থাৎ 50%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 50%। তাইলে ডিভিডেন্ড পে আউট হলো ইপিএস এর কত অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে ডিভিডেন্ড আকারে, সেটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। একইভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট। নেট ইনকাম ইজ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। আমরা নেট ইনকামকে যদি টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো রিটার্ন অন অ্যাসেট। রিটেনশন রেশিও,
রিটেনশন রেশিও ইজ ইকুয়াল টু 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। অর্থাৎ আমরা এই যে উপরের যে ডিভিডেন্ড পে আউট রেশিও বের করছি, আমরা 100% থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা পাবো রিটেনশন রেশিও। অর্থাৎ একটা কোম্পানি কি পরিমাণ অর্থ, ইপিএস এর কি পরিমাণ অর্থ কোম্পানিতে পুনরায় বিনিয়োগের জন্য রেখে দেয়, সেই অংশটাই হলো রিটেনশন রেশিও। তারপরে রিইনভেস্টমেন্ট রেশিও। রিইনভেস্টমেন্ট রেশিও হলো কোম্পানি বন্টন না করে ডিভিডেন্ড আকারে ইপিএস এর অর্থ বা তার যে ইএসইএস এর অর্থ বন্টন না করে যদি সে রেখে দেয়, তাহলে আমরা তাকে বলি রিইনভেস্টমেন্টের জন্য এটা রেখেছে। তো সেখান থেকে রিইনভেস্টমেন্ট রেশিও বের করা হয় কিভাবে? রিটেইন আর্নিংস রেশিও বা রিইনভেস্টমেন্ট। রিটেইন আর্নিংস রেশিও নেট ইনকাম থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড এবং কমন ডিভিডেন্ড এই দুইটা বাদ দেওয়ার পরে যে অংশটা থাকে নেট ইনকামের মধ্যে, সেটি হলো রিটেইন আর্নিংস ইনভেস্টমেন্ট বা রিটেইন আর্নিংস রেশিও বা আরই রেশিও। আরেকটা হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ইজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অনেক সময় তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে। কারেন্ট রেশিও কি বা রিটেনশন রেশিও কি, রিইনভেস্টমেন্ট রেশিও কি? As a student of management, you must have to know about these concepts because these concepts are very much important and very important for your various types of interview, especially in the job market. এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। পলিসি তোমরা জানো পলিসি কি? পলিসি হলো গাইডলাইন। পলিসি ইজ দ্য গাইডলাইন ফর হোয়াট? পলিসি ইজ দ্য গাইডলাইন্স ফর মেকিং ডিসিশনস। ডিসিশন তৈরি করার জন্য পলিসি গাইডলাইন হিসেবে কাজ করে। তো ডিভিডেন্ড পলিসি হলো একটি ফাইন্যান্সিয়াল পলিসি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল পলিসি আছে, তার মধ্যে ডিভিডেন্ড পলিসি একটা ফাইন্যান্সিয়াল পলিসি এবং এটা গাইডলাইন হিসেবে কাজ করে কিসের জন্য? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের জন্য। কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের জন্য তার ভূমিকা কিভাবে পালন করবে বা কোন ধরনের গাইডলাইন ফলো করবে, এই সংক্রান্ত বিষয়গুলো ডিভিডেন্ড পলিসিতে বলা হয়ে থাকে। আর এই ডিভিডেন্ড পলিসিটা ঠিক করে কে? বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরসরা ডিভিডেন্ড পলিসি ঠিক করে থাকে। The company uses it to structure its dividend payout to shareholders and the frequency with which dividends are paid. অর্থাৎ এই পলিসির মাধ্যমে কোম্পানি ডিভিডেন্ড পে আউট কত করবে, অর্থাৎ পে আউট রেশিও ঠিক করে কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দিবে, কত টাকা রিটেইন আর্নিংস হিসেবে রাখবে, পুনরায় ইনভেস্টমেন্টের জন্য রাখবে কিনা, বিভিন্ন ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। Some researchers suggest that dividend policy is irrelevant in theory while some others does not support it. কিছু কিছু এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট মনে করে যে ডিভিডেন্ড পলিসি কোম্পানির ফাইন্যান্সিয়াল গোলকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা জানি যে কোম্পানির ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন সংক্রান্ত কোম্পানির গোল রয়েছে। তো কিছু এক্সপার্ট মনে করে যে ডিভিডেন্ড পলিসি ফাইন্যান্সিয়াল পলিসি হিসেবে কোম্পানির গোলকে প্রভাবিত করে। আবার কিছু এক্সপার্টরা মনে করে যে ডিভিডেন্ড পলিসি ইরিলিভেন্ট, অর্থাৎ ডিভিডেন্ড পলিসির কোনো ভূমিকা নেই কোম্পানির যে ভ্যালু নির্ধারণে বা কোম্পানির যে মূল্য নির্ধারণে ডিভিডেন্ড পলিসি কোনো ভূমিকা পালন করে না। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি কি। আমরা এক কথায় বলতে পারি ডিভিডেন্ড পলিসি হলো এমন একটি ফাইন্যান্সিয়াল পলিসি, ডিভিডেন্ড পলিসি ইজ সাচ এ ফাইন্যান্সিয়াল পলিসি হুইচ ইজ রিলেটেড টু formulate guidelines for distributing dividends among the shareholders. অর্থাৎ শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে ডিভিডেন্ড পলিসি একটি গাইডলাইন হিসেবে কাজ করে। এবার আমরা দেখব টাইপস অফ ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো রেগুলার ডিভিডেন্ড পলিসি, স্টেবল ডিভিডেন্ড পলিসি, ইরেগুলার ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড পলিসি। মূলত চারটি পলিসি রয়েছে। রেগুলার ডিভিডেন্ড পলিসি, কোম্পানি রেগুলার ডিভিডেন্ড যখন দিয়ে যায় তখন তাকে রেগুলার ডিভিডেন্ড পলিসি বলে। অর্থাৎ কোম্পানির প্রফিটের উপর প্রফিট যেমনই হোক না কেন, কোম্পানি একটি স্পেসিফিক রেটে কোম্পানি রেগুলার ডিভিডেন্ড দিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে বলা হয় রেগুলার ডিভিডেন্ড পলিসি। স্টেবল ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ এখানে কোম্পানি ডিভিডেন্ড পলিসি পরিবর্তন হয় না,
কোম্পানি একবার যে পলিসিটা ঠিক করে বারবার সে এই পলিসিটাই প্রয়োগ করে থাকে। স্টেবল ডিভিডেন্ড পলিসিকে আবার 3 ভাগে ভাগ করা হয়: কনস্ট্যান্ট ডিভিডেন্ড, কনস্ট্যান্ট পে আউট রেশিও, স্টেবল ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। স্টেবল ডিভিডেন্ড পলিসি 3 প্রকার, কি কি? কনস্ট্যান্ট ডিভিডেন্ড, কনস্ট্যান্ট পে আউট রেশিও এন্ড স্টেবল ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। এই 3টা আকারে ভাগ করা হয়েছে, আমরা এটা দেখব ডিটেইলস। তারপর হলো ইরেগুলার ডিভিডেন্ড, অর্থাৎ রেগুলার ডিভিডেন্ডের বিপরীত হলো ইরেগুলার ডিভিডেন্ড। ইরেগুলার ডিভিডেন্ড হলো কোম্পানির প্রতি বছরই ডিভিডেন্ড পলিসি পরিবর্তন হয়, এটা হলো ইরেগুলার ডিভিডেন্ড। আর নো ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ কোম্পানি ডিভিডেন্ড দিবে না, এটি হলো ডিভিডেন্ড পলিসি। কোম্পানির ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে কোম্পানির কোনো পলিসি নেই, এটা হলো নো ডিভিডেন্ড পলিসি। তাহলে আমরা ডিভিডেন্ড পলিসি কয় ধরনের দেখলাম? 4 ধরনের: রেগুলার ডিভিডেন্ড পলিসি, স্টেবল ডিভিডেন্ড পলিসি, ইরেগুলার ডিভিডেন্ড এন্ড নো ডিভিডেন্ড পলিসি। আমরা একটু উদাহরণের আকারে দেখার চেষ্টা করি। যেমন দেখো দ্বিতীয় চিত্রটাতে দেখো, হ্যাঁ, এখানে দেখো প্রতি বছর কোম্পানির প্রথম গ্রাফটা, প্রথম যে রেখাটা সেটা কোম্পানির ইপিএস কে প্রকাশ করছে, দ্বিতীয় গ্রাফটা কোম্পানির ডিপিএস কে প্রকাশ করছে। তো দেখো ইপিএস এবং ডিপিএস, ইপিএস আপ এন্ড ডাউন করছে, ডিপিএস আপ এন্ড ডাউন করছে। অর্থাৎ এখানে ইপিএস এবং ডিপিএস এর ক্ষেত্রে যে কনস্ট্যান্ট, এখানে পে আউট রেশিওটা কনস্ট্যান্ট, পে আউট রেশিওটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। পে আউট রেশিও কি তোমরা জানো যে ইপিএস এর যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় সেটাই হলো পে আউট। তাহলে ইপিএস যদি কোম্পানি 10 টাকা হয় আর পে আউট রেশিও যদি 60% হয়, তাহলে কোম্পানি 10 টাকার মধ্যে 6 টাকা বন্টন করে দিবে। একইভাবে দ্বিতীয় বছর কোম্পানির ডিভিডেন্ড ইপিএস যদি 12 টাকা হয় আর যদি সে 60% যদি বন্টন করে দেয়, তাইলে 12 টাকার 60% 60 টাকা 20 পয়সা সে বন্টন করে দিবে। এইভাবে কোম্পানি ডিভিডেন্ড যদি বাড়ে, ইপিএস যদি বাড়ে তাহলে ডিভিডেন্ড বাড়বে, আর ইপিএস যদি কমে তাহলে ডিপিএস কমবে। তাহলে কোম্পানি পে আউট রেশিওটা ঠিক থাকে। যখন কোম্পানির এই পে আউট রেশিওটা ঠিক থাকে তখন তাকে বলা হয় কনস্ট্যান্ট পে আউট রেশিও, অর্থাৎ এই পে আউট রেশিওটা ফিক্সড, কনস্ট্যান্ট পে আউট রেশিও। একইভাবে দেখো উপরের চিত্রটা কনস্ট্যান্ট ডিভিডেন্ড, কনস্ট্যান্ট ডিভিডেন্ড। এখানে দেখো ডিভিডেন্ড কনস্ট্যান্ট থাকে। দেখো এখানে ইপিএস যে হারে ইপিএস এখানে ফ্লাকচুয়েট করছে, হ্যাঁ, এখানে প্রতি বছর ইপিএস বাড়ছে কমছে। ডিপিএস দেখো কোম্পানি প্রথম 4 বছর পর্যন্ত কোম্পানির ডিপিএস এর কোনো পরিবর্তন হয়নি, কনস্ট্যান্ট। এরপরে কোম্পানির যখন প্রফিট অর্থাৎ ইপিএস যখন বাড়ছে, কোম্পানির ডিপিএসও আবার বেড়েছে চতুর্থ বছরে। আবার চতুর্থ বছর থেকে 8ম বছর পর্যন্ত কোম্পানির ডিভিডেন্ড একই হারে ছিল, কোনো পরিবর্তন হয়নি, কনস্ট্যান্ট। একইভাবে কোম্পানির ইপিএস যখন আরো বেড়েছে তখন সে 8ম বছর থেকে সে আবার ডিপিএস বাড়িয়ে 8ম থেকে 9ম 10ম পর্যন্ত তার ডিপিএস ঠিক করেছে নতুনভাবে। তাহলে এখানে দেখলাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোম্পানি ডিপিএস এর কোনো পরিবর্তন হয় না, একে বলা হয় কনস্ট্যান্ট ডিভিডেন্ড। অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত কোম্পানি ডিভিডেন্ড কনস্ট্যান্ট থাকে, কোনো পরিবর্তন হয় না। কোম্পানির এই পলিসিকে বলা হয় কনস্ট্যান্ট ডিভিডেন্ড পলিসি। আর নিচের পলিসিটা হলো কনস্ট্যান্ট পে আউট রেশিও। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা টাইপস অফ ডিভিডেন্ড পলিসি কি। আমরা উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করব পরবর্তী স্লাইডে। তাহলে দেখো এই যে এক্সাম্পলটা, তোমাদের জন্য একটা এক্সাম্পল তৈরি করা হয়েছে। ফলোইং ইজ দ্য আর্নিং পার শেয়ার EPS record আর্টস কোম্পানি লিমিটেড ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স। অর্থাৎ গত 10 বছরে আর্টস কোম্পানি লিমিটেডের ইপিএস এখানে রেকর্ড করা হয়েছে। ইয়ার 1995 সালে কোম্পানির ইপিএস ছিল 2 টাকা, 96 সালে নেগেটিভ ইপিএস 4 টাকা, 97 সালে 18 টাকা, 98 সালে 12 টাকা, এইভাবে 2004 সাল পর্যন্ত। অর্থাৎ 10 বছরের ইপিএস এখানে লিস্ট করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। তোমাকে এটা থেকে, এই টেবিলটা থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিটারমাইন দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড পেইড ইচ ইয়ার ইন দ্য ফলোইং কেসেস। অর্থাৎ অ্যানুয়াল ডিভিডেন্ড পে কত করা হচ্ছে, এই 4টা কেস আছে এখানে, এই 4টা কেসে তুমি ডিটারমাইন করো, নির্ধারণ করো। ডিটারমাইন দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড পেইড, বার্ষিক কত টাকা ডিভিডেন্ড প্রদান করা হচ্ছে প্রতি বছর। তাহলে এখানে 4টা কেস আছে। তো প্রথম কেসে কি, ইফ দ্য ফার্মস ডিভিডেন্ড policy, if the firm's dividend policy is based on a constant dividend payout ratio of 50% for all years. অর্থাৎ প্রথম পলিসিটা হলো, কোম্পানির ডিভিডেন্ড পলিসিটা হলো based on a constant dividend payout ratio। অর্থাৎ এখানে payout ratioটা constant, payout ratioটা চেঞ্জ হবে না। কত? 50%।
কোম্পানির পে আউট রেশিও হলো 50%। কোম্পানির পে আউট রেশিও হলো 50%। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির পে আউট রেশিও হলো এখানে 50%। তার মানে কি কোম্পানির এই পে আউট রেশিও চেঞ্জ হবে না, এটা ফিক্স থাকবে। কত বছর পর্যন্ত? মানে অল ইয়ার্স। দ্বিতীয় পলিসিটা কি? ইফ দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড অফ টাকা 60 পার শেয়ার, কোম্পানি যদি প্রতি বছর 16 টাকা ডিভিডেন্ড দেয়, and increase it of টাকা 20 per share when earning exceed টাকা 30 per share for 2 consecutive years। অর্থাৎ এখানে দ্বিতীয়টাতে বলা হয়েছে যে কোম্পানি 16 টাকা করে ডিভিডেন্ড দিয়ে যাবে এবং it increases to 20 per share, অর্থাৎ এটা 20 টাকায় উন্নীত হবে when earnings exceed টাকা 30 per share for 2 consecutive year, যদি কোম্পানির আর্নিংস 30 টাকা অতিক্রম করে। exceed 30 টাকা, কোম্পানির প্রফিট যদি 30 টাকা অতিক্রম করে পরপর 2 বছর, তাহলে কোম্পানি ডিভিডেন্ড দিবে 20 টাকা। তাহলে আমরা প্রথম যে আমরা দেখলাম যে কোম্পানি এখানে দুইটা বিষয়। প্রথমত কোম্পানি 20 টাকা দিবে প্রতি শেয়ারে, এরপরে 16 টাকা দিবে প্রতি শেয়ারে, এরপরে 20 টাকা দিবে। 16 টাকা থেকে বেড়ে এটা 20 টাকা করবে প্রতি শেয়ার। when earnings exceed টাকা 30 per share for 2 consecutive years, অর্থাৎ প্রতি 2 বছর যদি কোম্পানির টাকা যদি 30 টাকা অতিক্রম করে পরপর 2 বছর, তাহলে কোম্পানি 20 টাকা প্রফিট দিবে। এটা হলো, তাহলে রেগুলার ডিভিডেন্ড হলো 16 টাকা, আর 20 টাকা হবে যদি কোম্পানি 30 টাকা বেশি প্রফিট করে অন্তত কনজিকিউটিভ 2 ইয়ার্স, অর্থাৎ ধারাবাহিকভাবে 2 বছর। থার্ড পলিসিতে দেখো, ইফ দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড এট টাকা 14 per share each year except when EPS exceed টাকা 30 per share, when an extra dividend equal to 80% of earnings beyond টাকা 30 would be paid। তাহলে থার্ড পলিসিটা দেখো, ইফ দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড এট টাকা 40 per share each year, বলতেছে কোম্পানি প্রতি বছরই 14 টাকা করে ডিভিডেন্ড দিবে। when except, অর্থাৎ ব্যতিক্রম আছে, when EPS exceed টাকা 30 per share, যখন তার EPS 30 টাকা ক্রস করবে, এক্সিড করবে, 30 টাকা ক্রস করবে, এক্সট্রা ডিভিডেন্ড ইকুয়াল টু 80% অফ আর্নিংস বিয়ন্ড টাকা 30 উড বি পেড, অর্থাৎ 30 টাকার অতিরিক্ত যে টাকাটা ইপিএস থাকবে তার 80% ইপিএস হিসেবে প্রদান করা হবে। 30 টাকা অতিরিক্ত বিয়ন্ড টাকা 30 উড বি পেড, অর্থাৎ 30 টাকার যে বেশি হবে তার 80% টাকা ওই 14 টাকার সাথে সে প্রদান করবে। তারপর 4 নম্বর বলা হচ্ছে, হুইচ টাইপস অফ ডিভিডেন্ড পলিসি উইল ইউ রিকমেন্ড টু দ্য কোম্পানি এন্ড হোয়াই। বলতেছে তুমি কোম্পানির এই 3টা পলিসির মধ্যে কোন পলিসিটাকে তুমি রিকমেন্ড করবে, সুপারিশ করবে এবং কেন। তাহলে আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা ইনফরমেশনগুলো লিখি যে প্রত্যেকটি ইয়ার 1995, 96, 97, 98, 2004 পর্যন্ত তার ইপিএস গুলো আমরা লিখলাম। এই ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। তাহলে প্রথম পলিসি কি? প্রথম পলিসি হলো যে কোম্পানির ডিভিডেন্ড পলিসি হলো কনস্ট্যান্ট ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ পে আউট রেশিওটা কনস্ট্যান্ট থাকবে এবং সেটা কত 50% ফর অল ইয়ার্স, অর্থাৎ কোম্পানির ইপিএস এর 50% সে প্রতি বছর ডিভিডেন্ড দিবে। তাহলে আমরা দেখি, তাহলে 50%, তাহলে 2 টাকার 50% কত? 1 টাকা। এখানে 4 টাকা, এটা নেগেটিভ, তাহলে এখানে ডিভিডেন্ড হবে না। এখানে 18 টাকা, 18 টাকার 50% 9 টাকা, 12 টাকার 50% 6 টাকা, 24 টাকার 50% 12 টাকা, অর্থাৎ ইপিএস এর 50% পে আউট রেশিও। তাহলে এখানে পে আউট রেশিওটা হলো কনস্ট্যান্ট পে আউট রেশিও কোম্পানি অনুসরণ করছে। তাহলে এই কনস্ট্যান্ট পে আউট রেশিও অনুযায়ী, অর্থাৎ প্রথম পলিসি অনুযায়ী কোম্পানির এই হলো কোম্পানির ডিভিডেন্ড প্রতি বছর। তাহলে আমরা প্রথম পলিসিটা বুঝতে পেরেছি আশা করি। এবার আসা দ্বিতীয় পলিসিটাতে আমরা যাই। দ্বিতীয় পলিসিতে কি বলেছে? ইফ দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড টাকা 60 পার শেয়ার, প্রতি শেয়ারে 16 টাকা করে দেয় এবং ইনক্রিজ ইট টাকা 20 পার শেয়ার, এবং এটা 20 টাকা বেড়ে যায়, 20 টাকা হয়ে যায় বেড়ে। when earning exceed টাকা 30 পার শেয়ার, যখন আর্নিং 30 টাকা অতিক্রম করে। ফর 2 consecutive year, 2 বছর অন্তর, 2 বছর যদি 30 টাকা ক্রস করে তাহলে তার ইপিএস ডিপিএস 16 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়ে যাবে। তাহলে আমরা দেখি পলিসিটা।
তাহলে পলিসি 2 দেখো, তাহলে প্রথমবার কোম্পানির প্রফিট 2 টাকা, তাহলে সে ডিভিডেন্ড পাবে কত? 16 টাকা। কারণ বলা হচ্ছে এখানে 16 টাকা প্রতি বছর পাবে। 20 টাকা হবে যদি ইপিএস 30 টাকা ক্রস করে, তাহলে 2 টাকা হলে সে 16 টাকা পাবে। এখানে 96 সালে নেগেটিভ, তারপরে 16 টাকা পাবে, কারণ এখানে প্রতি বছরই 16 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত, যতক্ষণ না তার আর্নিংস 30 টাকা ক্রস করে। তাহলে দেখো এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরও 16 টাকা পেয়েছে। এবার 2000 সালে দেখো তার ইপিএস কত? 32 টাকা হয়েছে, এবং 2001 সালে আবার 30 টাকা হয়েছে। আর তাহলে মানে এক্সিড করে নাই, প্রথম মানে এক বছর এক্সিড করেছে 2000 সালে 32 টাকা হয়েছে, কিন্তু এর পরের বছর করে নাই। তাহলে পরপর 2 বছর 30 টাকা অতিক্রম করে নাই। তো না করাতে কি হয়েছে? সে 16 টাকা করে ডিপিএস দিবে। তাইলে 2000 সালেও 16 টাকা, 2001 সালেও 16 টাকা। এরপরে দেখো 2002 সালে কত টাকা? 32 টাকা ক্রস করেছে, অর্থাৎ 30 টাকা ক্রস করেছে। 2002 সালেও করেছে, 2003 সালেও করেছে। তাহলে পরপর 2 বছর যদি ইপিএস 30 টাকা ক্রস করে, তাহলে ডিপিএস 20 টাকা হবে। তাহলে 32 এবং 33 এবং 2, 3 এবং 4 এই 3 বছরই পরপর কোম্পানির প্রফিট 30 টাকা অতিক্রম করেছে। তাইলে এই 3 বছর কোম্পানির ইপিএস হবে 20 টাকা করে, কারণ 16 টাকা থেকে এটা বেড়ে 20 টাকা হয়ে গেছে। তাহলে আশা করি দ্বিতীয় পলিসিটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা তৃতীয় পলিসিতে চাই। তৃতীয় পলিসিতে হলো যে কোম্পানি বলতেছে if the firm pays dividend টাকা 40 per share each year except when EPS exceed টাকা 30 per share, অর্থাৎ কোম্পানি প্রতি বছরই 16 টাকা করে, এই 14 টাকা করে ডিভিডেন্ড দিবে, শুধুমাত্র ইপিএস 30 টাকা যদি এক্সিড করে তাহলে না। ইপিএস 30 টাকা ক্রস করলে তার অন্য পলিসি, 30 টাকার আগ পর্যন্ত 14 টাকা পাবে। তাইলে 30 টাকা ক্রস করে নাই কোন কোন বছর? 95, 96, 97, 98, 99। এই 99 পর্যন্ত তার ইপিএস, দেখো এখানে 99 পর্যন্ত তার ইপিএস কত? 14 টাকা। 99 সাল পর্যন্ত তার ইপিএস 14 টাকা। আচ্ছা, তারপরে বলতেছে when an extra dividend equal to 80% of earnings beyond টাকা 30 would be paid, অর্থাৎ কোম্পানির ইপিএস যদি 30 টাকা এক্সিড করে, 30 টাকার অতিরিক্ত হয়, তাহলে যেই টাকা অতিরিক্ত হবে সেটার 80% ডিভিডেন্ড আকারে প্রদান করা হবে। তাহলে দেখো 2032 সালে তার ইপিএস রেগুলার ডিভিডেন্ড হলো 14 টাকা, 14 টাকা করে পাবি, আর তার অতিরিক্ত কত আসছে? অতিরিক্ত আসছে 2 টাকা। এই 2 টাকার কত পার্সেন্ট? এই 2 টাকার 80%। তাহলে 2 টাকার 80% কত? এই 2 টাকার 80% হলো 8 দুগুণে 16, 1 টাকা 60 পয়সা। তাইলে তার ডিভিডেন্ড, টোটাল ডিভিডেন্ড হবে কত? রেগুলার ডিভিডেন্ড হলো 14 টাকা, আর 2 টাকার অতিরিক্ত, 30 টাকার অতিরিক্ত ছিল, এই অতিরিক্ত টাকার 80%। তাহলে 80%, 2 টাকার 80% হলো 1 টাকা 60 পয়সা। তাহলে 14 টাকা প্লাস 1 টাকা 60 পয়সা, তাহলে 15 টাকা 60 পয়সা হবে কোম্পানির 2000 সালের ডিভিডেন্ড। একইভাবে 2001 সালে ডিভিডেন্ড দেখো 30 টাকা এক্সিড করে নাই, তাহলে যেহেতু এটা এক্সিড করে নাই তাহলে সে 14 টাকায় ডিভিডেন্ড পাবে, বেশি পাবে না। 2002 সালে একইভাবে 32 টাকা, তাহলে এখানেও কোম্পানি রেগুলার ডিভিডেন্ড পাবে 14 টাকা, আর 2 টাকা 80% সে ডিভিডেন্ড পাবে। তো 2 টাকার 80% কত? 1 টাকা 60 পয়সা। তাহলে 14 টাকার 1 টাকা 60 পয়সা, 15 টাকা 60 পয়সা ডিভিডেন্ড। একইভাবে 38 টাকা, 2003 সালে 38 টাকা। তাহলে 38 টাকা যদি হয়, রেগুলার ডিভিডেন্ড পাবে সে 14 টাকা, আর 38 টাকা, 30 টাকার অতিরিক্ত কত? 8 টাকা। তাহলে 8 টাকার 80% কত? 8 টাকার 80%, 8 8 64, 6 টাকা 40 পয়সা। তাহলে 6 টাকা 40 পয়সা প্লাস 14 টাকা, তাহলে 14 আর 6 20 টাকা 40 পয়সা। তাহলে কোম্পানি 2003 সালে ডিভিডেন্ড পাবে 14 টাকা 20 টাকা 40 পয়সা। একইভাবে 2004 সালে কোম্পানি 40 টাকা ইপিএস, তাহলে রেগুলার ডিভিডেন্ড হিসেবে পাবে সে 14 টাকা, আর 30 টাকার অতিরিক্ত হলো 10 টাকা। তাহলে এই 10 টাকার 80% কত? 10 টাকার 80% 8 টাকা। তাহলে 8 টাকা প্লাস 14 টাকা, 8 এর 14 কত? 22 টাকা। তাহলে 2004 সালে কোম্পানি ডিভিডেন্ড হলো 22 টাকা। তাহলে এই হলো কোম্পানির পলিসি, 3 নাম্বার পলিসি। অর্থাৎ রেগুলার ডিভিডেন্ড হিসেবে পাচ্ছে 14 টাকা, আর অতিরিক্ত
30 টাকার অতিরিক্ত যে ডিভিডেন্ড, 30 টাকার অতিরিক্ত যে ইপিএস, তার 80% কোম্পানি এক্সট্রা হিসাবে দিচ্ছে। তাহলে রেগুলার ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। তাহলে এই কোম্পানির তৃতীয় পলিসিটাও কিভাবে অ্যাপ্লাই হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই উদাহরণের মাধ্যমে একটি কোম্পানির এই 3টি পলিসি অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, যে কোম্পানিগুলো ডিভিডেন্ড পলিসি ব্যবহার করে কিভাবে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেয়, সেই বিষয়গুলো আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে এখানে তোমাকে চতুর্থটা জিজ্ঞেস করা হয়েছে, হুইচ টাইপস অফ ডিভিডেন্ড পলিসি উইল ইউ রিকমেন্ড টু দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই। অর্থাৎ কোন ধরনের ডিভিডেন্ড পলিসি, 3টা পলিসির মধ্যে তুমি কোন পলিসিটাকে তুমি রিকমেন্ড করবে। তাহলে তোমার কি মনে হয় তুমি কোন পলিসিটা তুমি রিকমেন্ড করবে, পলিসি 1, 2 না 3? আসলে তুমি পলিসিটা ডিপেন্ড করে আমরা কাদের জন্য এটা সুপারিশ করছি, শেয়ার হোল্ডাররা কি চায় বা কোম্পানির অবস্থা কেমন, একটি কোম্পানির ডিভিডেন্ড পলিসি কেমন হওয়া উচিত বা কোন কোন বিষয়গুলো ডিভিডেন্ড পলিসির উপর প্রভাব বিস্তার করে, অনেক ফ্যাক্টর আছে। আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব যে একটি কোম্পানি ডিভিডেন্ড পলিসির উপর অনেক ধরনের ফ্যাক্টর প্রভাব বিস্তার করে। আপাতত এই ক্ষেত্রে কোম্পানির এই 3টি পলিসির মধ্যে আমরা একটি স্টেবল ডিভিডেন্ড পলিসি আমরা ফলো করতে পারি। এখানে স্টেবল ডিভিডেন্ড পলিসি কোনটা? এখানে স্টেবল ডিভিডেন্ড পলিসি হলো পলিসি, দেখো তোমরা এখানে স্টেবল ডিভিডেন্ড পলিসি, এখানে স্টেবল ডিভিডেন্ড পলিসি কোনটা? স্টেবল ডিভিডেন্ড পলিসি হলো পলিসি 3, রেগুলার ডিভিডেন্ড প্লাস এক্সট্রা ডিভিডেন্ড। কোম্পানির যদি ইপিএস বাড়ে তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারে, পলিসি 3। আর পলিসি আমরা যদি শেয়ার হোল্ডারদের দৃষ্টিভঙ্গি দেখি তাহলে আমরা পলিসি 2 কে আমরা বলতে পারি যে এখানে প্রতি বছরই কোম্পানি 16 টাকা করে পাচ্ছে, তারপরে 20 টাকা করে পাচ্ছে, তাহলে আমরা পলিসি 2 ও সিলেক্ট করতে পারি। আবার পলিসি 1 এর ক্ষেত্রে দেখো তার ডিভিডেন্ড প্রতি বছরই অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক ফ্লাকচুয়েশন করছে। তাহলে এই 3টি পলিসির কম্পারেটিভ ডিসকাশন করে আমরা বলতে পারি পলিসি 2 ফলো করা উচিত। তাহলে কোম্পানি যদি পলিসি 2 ফলো করে তাহলে শেয়ার হোল্ডাররা উপকৃত হবে এবং কোম্পানির শেয়ারের প্রাইসও আশা করা যায় বাড়তে পারে। এবার আমরা দেখব কোম্পানির কোন কোন বিষয়গুলো ডিভিডেন্ড ডিসিশনকে প্রভাবিত করে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিভিডেন্ড ডিসিশন। তাহলে এখানে ফ্যাক্টরস গুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো বেসিক ফ্যাক্টরস আর একটা হলো ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস। বেসিক ফ্যাক্টরস গুলো কি কি আমরা প্রথম দেখব, তারপর আমরা দেখব ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলো ডিভিডেন্ড পলিসিকে কিভাবে প্রভাবিত করে। তাহলে প্রথমে আসি আমরা বেসিক ফ্যাক্টর গুলো দেখি। দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, লিগ্যাল প্রভিশন, ম্যাগনিটিউড অফ আর্নিংস, ডিজায়ার অফ শেয়ার হোল্ডার্স, নেচার অফ ইন্ডাস্ট্রি। তাহলে লিগ্যাল প্রভিশন, কোম্পানি আসলে ইচ্ছা করলেই যত টাকা ইচ্ছা তত টাকা করে ডিভিডেন্ড দিতে পারে না, তাকে কোম্পানি আইন অনুযায়ী বা গভর্নমেন্টের প্রচলিত নিয়ম কানুনগুলো অনুসরণ করতে হয়। যেমন কোম্পানি তার অর্জিত উপার্জনের এক নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে তাকে কোম্পানি রিজার্ভ ফান্ডে জমা রাখতে হয়, হ্যাঁ, তারপরে বাকি অংশ কোম্পানি ডিভিডেন্ড আকারে প্রদান করে। তাহলে কোম্পানির লিগ্যাল প্রভিশন, কোম্পানি ডিভিডেন্ড পলিসি তৈরি করার সময় কোম্পানির লিগ্যাল প্রভিশন গুলো কি কি সেই বিষয়গুলো ভেবে চিনতে কোম্পানিকে ডিভিডেন্ড ডিসিশন নিতে হয়। তারপর ম্যাগনিটিউড অফ আর্নিংস, কোম্পানির আর্নিংস কেমন, কোম্পানির আর্নিংস এর মাত্রা কেমন, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। আর্নিংস কি বেশি হচ্ছে না কম হচ্ছে বা আর্নিংস এর লেভেল কি, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। ডিজায়ার অফ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা কি চায়, শেয়ার হোল্ডাররা কি বেশি বেশি ডিভিডেন্ড চায় নাকি শেয়ার হোল্ডাররা কোম্পানির ভবিষ্যৎ ভালো দেখতে চায়। কোম্পানি যদি শেয়ার হোল্ডার যদি কোম্পানির ভবিষ্যৎ যদি ভালো দেখতে চায় তাহলে শেয়ার হোল্ডাররা কম ডিভিডেন্ড প্রত্যাশা করবে। আর শেয়ার হোল্ডাররা যদি প্রেজেন্ট সিচুয়েশনটাকে প্রায়োরিটি দিতে চায়, অর্থাৎ বর্তমানকে বেশি প্রাধান্য দিতে চায়, তাহলে তারা শেয়ার হোল্ডার বেশি ডিভিডেন্ড প্রত্যাশা করবে। নেচার অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোম্পানিটা কোন ধরনের ইন্ডাস্ট্রিতে আছে, এটা কি মেডিসিন ইন্ডাস্ট্রি অর্থাৎ ঔষধ শিল্পে আছে নাকি বস্ত্র শিল্পে আছে না টেকনোলজিক্যাল শিল্পে আছে, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি আছে এবং ওই ইন্ডাস্ট্রির অন্যান্য ফার্মগুলো কিভাবে ডিভিডেন্ড দিচ্ছে, তারা কোন ধরনের নীতি ফলো করছে, এই বিষয়গুলো তাকে বিবেচনা করতে হয়। তারপর এজ অফ কোম্পানি, কোম্পানির বয়স কেমন, কোম্পানিটা কি নতুন কোম্পানি না পুরনো কোম্পানি। কোম্পানি যদি নতুন হয় তাহলে তার গ্রোথ অপরচুনিটি অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে ডিভিডেন্ড সে কম দিয়ে কোম্পানির গ্রোথের দিকে মনোযোগ দিবে। আর যদি কোম্পানি পুরনো কোম্পানি হয় তাহলে কোম্পানি বেশি বেশি করে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিবে, কারণ তার বেশি গ্রোথ নেই, এই জন্য তার বেশি বিনিয়োগেরও প্রয়োজন নাও হতে পারে। তারপর ট্যাক্সেশন পলিসি, কোম্পানি ট্যাক্সেশন পলিসিও ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দেখা যায় যদি
ডিভিডেন্ডের উপর যদি বেশি ট্যাক্স থাকে তাহলে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে নিরুৎসাহিত হয়, আর যদি ডিভিডেন্ড ট্যাক্সেশন পলিসি যদি ফেভার হয় তাহলে তারা বেশি বেশি করে ডিভিডেন্ড দিতে পারে। কন্ট্রোল ফ্যাক্টর, কোম্পানির কন্ট্রোলে কে আছে, কোম্পানির ব্যবস্থাপনায় কারা আছে, তারা কি চায়, কোম্পানির কন্ট্রোলের উপরও ডিপেন্ড করে ডিভিডেন্ড কেমন হবে। লিকুইডিটি পজিশন, কোম্পানির হাতে তারল্য কেমন, তরল অর্থ কেমন, যদি তরল অর্থ বেশি থাকে তাহলে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, যদি তাদের তরল অর্থ বেশি না থাকে তাহলে তারা বোনাস শেয়ার দিতে পারে, তাহলে লিকুইডিটিও একটা ম্যাটার। ফিউচার রিকোয়ারমেন্টস, কোম্পানির ফিউচার রিকোয়ারমেন্টস গুলো, অর্থাৎ ইনভেস্টমেন্ট কি, কোম্পানি কি ভবিষ্যতে বড় বিনিয়োগে যাবে, যদি বড় বিনিয়োগে যেতে চায় তাহলে তার বিশাল ক্যাপিটালের প্রয়োজন হবে, যদি বড় বিনিয়োগ না থাকে তাহলে সে ডিভিডেন্ড বেশি বেশি ডিভিডেন্ড দিতে পারে। তারপর এজেন্সি কস্ট, কোম্পানি যারা পরিচালনা করে তাদের খরচ কেমন, কোম্পানির পরিচালনা যদি বেশি ব্যয় হয় তাহলে বেশি ডিভিডেন্ড দিতে পারবে না, তাহলে কোম্পানির এজেন্সি কস্টও একটা ম্যাটার, একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। বিজনেস রিস্ক, কোম্পানি যে ব্যবসা করছে সেখানে তাদের রিস্ক কেমন, রিস্ক যদি বেশি হয় অর্থাৎ ভবিষ্যতের ঝুঁকি যদি বেশি থাকে তাহলে কোম্পানি বেশি ডিভিডেন্ড দিতে পারবে না, আর যদি কোম্পানি ভবিষ্যৎ যদি রিস্কি না হয় তাহলে কোম্পানি বড় আকারে ডিভিডেন্ড দিতে পারে। এবার আমরা দেখব ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর এফেক্টিং ডিভিডেন্ড ডিসিশন। ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো কি কি যা ডিভিডেন্ড ডিসিশনকে প্রভাবিত করে। প্রথমে আমরা আসি ডিপিএস টু ফেস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালুর কত অংশ ডিপিএস, ডিপিএস যদি ফেস ভ্যালুর চেয়ে কম হয় বা ডিপিএস এর তুলনায় ফেস ভ্যালু যদি বেশি হয় তাহলে কোম্পানি বেশি বেশি ডিভিডেন্ড দিতে পারে। ডিপিএস এবং ফেস ভ্যালু এর অনুপাত বিবেচনা করতে হয়। তারপর ডিপিএস টু মার্কেট ভ্যালু, কোম্পানি ডিপিএস মার্কেট ভ্যালুর সাথে তুলনা করে, ডিপিএস যদি মার্কেট ভ্যালু যদি বেশি হয় ডিপিএস যদি কম হয়, হ্যাঁ, তাহলে কোম্পানির উপর নেগেটিভ প্রভাব পড়বে, তাহলে কোম্পানি ডিপিএস কে বিবেচনা করতে হয়। ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিওটা কেমন হওয়া উচিত এই বিষয়গুলো কোম্পানি বিবেচনা করে। কারেন্ট রেশিও, তোমরা জানো কিভাবে কারেন্ট রেশিও বের করতে হয়, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, এই রেশিওগুলো দেখতে হয়। নেট প্রফিট রেশিও, নেট প্রফিট টু নেট ওর্থ, ডেট ইকুইটি রেশিও বা লেগড প্রফিট রেশিও, বিহেভিয়ার অফ শেয়ার প্রাইসেস, শেয়ার প্রাইস যদি ডিভিডেন্ডের সাথে খুব বেশি ওঠানামা করে তাহলে কোম্পানি ডিভিডেন্ড ডিসিশন, যদি ডিভিডেন্ড বেশি, যদি ডিভিডেন্ড কম বেশি যদি শেয়ার প্রাইসের উপর প্রভাব বিস্তার করে তাহলে কোম্পানি ঠিক করে যে তার শেয়ার প্রাইসের উপর কি ধরনের প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে না পজিটিভ প্রভাব পড়বে, সেই হিসেবে কোম্পানি ডিভিডেন্ড ঠিক করে। গ্রোথ ইন আর্নিংস, কোম্পানির আর্নিংস এর গ্রোথ কমানো, অর্থাৎ ইপিএস কি হারে বাড়ছে, যদি ইপিএস বেশি হারে বাড়ে তাহলে কোম্পানি ডিভিডেন্ড পলিসি এক ধরনের, আর যদি ডিভিডেন্ড আর্নিং যদি কম হারে বাড়ে তাহলে এক ধরনের। ইনভেস্টমেন্ট অপরচুনিটি, কোম্পানির আগামী দিনে বা সামনের দিনে কোম্পানির ইনভেস্টমেন্ট অপরচুনিটি কেমন, যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেশি থাকে তাহলে কোম্পানি ডিভিডেন্ড কম দিয়ে সে ইনভেস্টমেন্টের অপরচুনিটিগুলি নেওয়ার চেষ্টা করবে। ফ্রি ক্যাশ ফ্লো, কোম্পানির হাতে যদি নগদ অর্থ বেশি থাকে তাহলে সে বেশি আকারে ডিভিডেন্ড দিতে পারে, আর কোম্পানির হাতে টাকা যদি না থাকে তাহলে সে বেশি আকারে ডিভিডেন্ড দেওয়ার সামর্থ্য তার থাকে না। আনসার্টেনটি ইন আর্নিংস, যদি তার মুনাফা অর্জনের ক্ষেত্রে যদি তার আনসার্টেনটি থাকে, অনিশ্চয়তা থাকে, তাহলে সে বেশি বেশি ডিভিডেন্ড দিতে পারবে না। সলভেন্সি রেশিও, কোম্পানির সলভেন্সি কেমন এটার উপর ডিভিডেন্ড নির্ভর করে। রিটার্ন অন নেট ওর্থ, অর্থাৎ কোম্পানির নেট অ্যাসেটের উপর তার রিটার্নের হার কেমন, যদি রিটার্নের হার কম বেশি হয় তাহলে এক ধরনের ডিভিডেন্ড ডিসিশন, আর যদি রিটার্নের হার যদি কম হয় তাহলে এক ধরনের ডিসিশন। অর্থাৎ আমরা এখানে যে ফ্যাক্টরগুলো দেখলাম এই ফ্যাক্টরগুলো ছাড়াও আরো অনেক ধরনের ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো ডিভিডেন্ড ডিসিশনকে প্রভাবিত করে। আসলে ফাইন্যান্সিয়াল ডিসিশন প্রভাবিত করে এরকম অনেক ফ্যাক্টর আছে, তবে এই যে ফ্যাক্টরগুলো এগুলো মেইন ফ্যাক্টর, এই যে বেসিক ফ্যাক্টরগুলো কোম্পানিকে অবশ্যই বিবেচনা করতে হয় ডিভিডেন্ড ডিসিশনের ক্ষেত্রে। আর ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো কোম্পানির বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন হতে পারে, মার্কেটের আচরণ কেমন হবে, শেয়ার হোল্ডারদের আচরণ কেমন হবে, কোম্পানির যারা কারেন্ট অ্যাসেট আছে, কোম্পানির যে সকল লায়াবিলিটিস আছে এগুলোর নেচার কি হবে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে কোম্পানি ডিভিডেন্ড ডিসিশন নিয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে সকল ফ্যাক্টরগুলো ডিভিডেন্ড ডিসিশনকে প্রভাবিত করে সেই ফ্যাক্টরগুলো আমরা সংক্ষেপে এখানে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্রসিডিউরাল অ্যাসপেক্টস অফ পেইং ডিভিডেন্ডস, অর্থাৎ কোম্পানিগুলো ডিভিডেন্ড কিভাবে দিয়ে থাকে, তার প্রসিডিউরটা কিভাবে হয়। তোমরা জানো প্রত্যেকটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে সে ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি শেষে কোম্পানি ডিভিডেন্ড প্রদান করে থাকে। এখানে আমরা উদাহরণের মাধ্যমে প্রসিডিউরাল অ্যাসপেক্টগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন দেখো এখানে কতগুলো স্টেপ আছে, ডিক্লারেশন ডেট, কাম ডিভিডেন্ড ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, রেকর্ড ডেট, পেমেন্ট ডেট। এখানে কয়টা? 5টা ইনফরমেশন আছে।
এই 5টি ইনফরমেশনকে আমরা সময়ের সাথে সময় দ্বারা এগুলোকে আমরা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। যেমন ডিক্লারেশন ডেট, এটা 25শে অক্টোবর ধরা হয়েছে। ডিক্লারেশন ডেট 25 তারিখ, অর্থাৎ এই 25 তারিখ কোম্পানি ডিক্লেয়ার করবে কোম্পানি ডিভিডেন্ড কত দিবে বা তাদের ডিভিডেন্ড সংক্রান্ত তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস, এই বোর্ড অফ ডিরেক্টরস তারা ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে এই তারিখে ডিক্লারেশন দিবে 25শে অক্টোবর ডিক্লারেশন ডে। তাইলে আমরা 25শে অক্টোবর কি দেখলাম, ডিক্লারেশন ডেটে কি করে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সেটা ডিক্লেয়ার করে। 1 নভেম্বর অর্থাৎ কাম ডিভিডেন্ড ডেট। কাম ডিভিডেন্ড ডেট হলো অর্থাৎ 1 নভেম্বর, এই তারিখে কোম্পানি যারা শেয়ার হোল্ডার, যাদের কাছে শেয়ার আছে তারা কোম্পানির ডিভিডেন্ডের মালিক হবে। যাদের কাছে শেয়ার আছে, কাম ডিভিডেন্ড ডেট, যাদের কাছে শেয়ার আছে তারা ডিভিডেন্ডের মালিক হবে। তারপর 2 নভেম্বর এক্স ডিভিডেন্ড ডেট। এক্স ডিভিডেন্ড ডেট হলো যারা এই ডেটে যারা শেয়ার কিনবে তারা ডিভিডেন্ড পাবে না, পূর্ববর্তী মালিকেরা অর্থাৎ 2 নভেম্বরের পূর্বে যাদের কাছে ডিভিডেন্ড, যাদের কাছে শেয়ারগুলি ছিল তারাই শুধুমাত্র ডিভিডেন্ড পাবে। 2 নভেম্বরে যাদের কাছে শেয়ারগুলো তারা ডিভিডেন্ড পাবে না। 5 নভেম্বর হলো রেকর্ড ডেট, অর্থাৎ এই তারিখে লিস্ট করা হয় ডিভিডেন্ডগুলো, অর্থাৎ কোম্পানি কার কাছে কতটা শেয়ার আছে, হ্যাঁ, কে কতটি শেয়ারের মালিক, এটা এখানে এই তারিখে লিস্ট করা হয়। এই জন্য এটাকে বলা হয় রেকর্ড ডেট। আর রেকর্ড ডেটে কোম্পানির ট্রানজাকশন বন্ধ থাকে। আমরা যে স্টক মার্কেট দেখি, হ্যাঁ, আমরা যে ব্রোকারেজ হাউসগুলো দেখি, যেদিন রেকর্ড ডেট থাকে যে কোম্পানির, সেদিন কোম্পানির ট্রানজাকশন বন্ধ থাকে। আর 7 ডিসেম্বর হলো কোম্পানির পেমেন্ট ডেট, অর্থাৎ এই তারিখে কোম্পানি ডিভিডেন্ড প্রদান করে থাকে। তাহলে এখানে আমরা কতগুলো দেখলাম, 5টি। ডিক্লারেশন ডেট থেকে শুরু হয় আর পেমেন্ট ডেটে এসে শেষ হয়। এগুলো আমরা সময়ের ক্রমানুসারে একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। এই যে রেখাচিত্রটা, একে বলা হয় টাইম লাইন অফ ডিভিডেন্ড। কি বলা হয়? টাইম লাইন অফ ডিভিডেন্ড। তাহলে এখানে ছোট করে এই নোটগুলি দেওয়া হয়েছে। দেখো, ডিক্লারেশন ডেট। ডিক্লারেশন ডেটে কি করে? দ্য বোর্ড অফ ডিরেক্টরস ডিক্লেয়ারস এ পেমেন্ট অফ ডিভিডেন্ডস, অর্থাৎ কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস ডিক্লেয়ার করে ডিভিডেন্ড। কাম ডিভিডেন্ড ডেট, অর্থাৎ বায়ার অফ স্টক স্টিল রিসিভস দ্য ডিভিডেন্ড। এই তারিখে যারা কোম্পানি শেয়ার ক্রয় করছে তারাও কি করবে? কোম্পানি ডিভিডেন্ড পাবে। এক্স ডিভিডেন্ড ডেট, দেখো, সেলার অফ স্টক রিটেইনস দ্য ডিভিডেন্ড। এই তারিখে যারা শেয়ার বিক্রি করে দেয় তারা ডিভিডেন্ড পাবে, যারা শেয়ার কিনছে তারা ডিভিডেন্ড পাচ্ছে না। অর্থাৎ বিক্রেতারা এই তারিখেও কোম্পানির ডিভিডেন্ড পাওয়ার অধিকারটা সংরক্ষণ করে, বায়াররা পায় না। Record date. The corporation prepares a list of all individuals believed to be stockholders as of 5th November. অর্থাৎ 5 নভেম্বর কাদের কাছে কি পরিমাণ শেয়ার আছে এই বিষয়গুলো এখানে লিস্ট করা হয়। এই জন্য এটাকে বলা হয় রেকর্ড ডেট। আর পেমেন্ট ডেটে ডিভিডেন্ড প্রদান করা হয়। তাহলে আমরা দেখলাম যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস অফ পেইং ডিভিডেন্ডস, তাহলে কিভাবে কোম্পানির ডিভিডেন্ড প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে একটা প্রবলেম তৈরি করা হয়েছে। একটা এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। কিন্ডার মর্গান কোম্পানি অর্থাৎ কেএমআই কোম্পানি shocked the investment world when in 2015 they cut their dividend payout by 75%. অর্থাৎ শেয়ারহোল্ডার যারা ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড, তারা বিস্মিত হয়েছিল এবং শকড হয়েছিল 2015 সালে যখন কোম্পানিটি 75% পেআউট 75% কাট করেছিল। অর্থাৎ কোম্পানি যে পরিমাণ পেআউট ডিভিডেন্ড দেওয়ার কথা ছিল সে 75% কাট করেছে, অর্থাৎ ডিভিডেন্ড দিবে না, এই ডিসিশন নিয়েছে। A move that saw their share price tank, অর্থাৎ তারা এর মাধ্যমে তাদের শেয়ার প্রাইসকে চেঞ্জ করতে, তাদের শেয়ার প্রাইসের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল। তারা দেখলো যে তাদের শেয়ার প্রাইস কি হচ্ছে, এই ডিসিশনের ফলে বেড়ে যাচ্ছে। However, many investors found the company on solid footing and making sound financial decision for their future. অনেক ইনভেস্টরস দেখলো যে কোম্পানি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং কোম্পানির ভবিষ্যৎ ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। ইন দিস কেস, এ কোম্পানি কাটিং দেয়ার ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ওয়ার্কড ইন দেয়ার ফেভার, অর্থাৎ কোম্পানি যে তাদের ডিভিডেন্ড যে কাট করার সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের ফেভারে কাজ করেছে। এবং 6 months আফটার দ্য কাট, 6 মাস পরে, কিন্ডার মর্গান saw its share price rise almost 25%. 6 মাস পরে কোম্পানি দেখলো যে তাদের শেয়ার প্রাইস প্রায় 25% বেড়ে গেছে। In early 2019, the company again raised its dividend. 2019 সালে কোম্পানি আবার তার ডিভিডেন্ড প্রদানের হার 25% বাড়িয়েছে।
a move that helped to reinvigorate investor confidence in the energy company. এইভাবে কোম্পানি পুনরায় ইনভেস্টরদেরকে আবার ইনভেস্টরদের কনফিডেন্সকে আবার পুনর্জাগৃত করলো এই পে আউট রেশিওটা ইনক্রিজ করে। এই যে উদাহরণটা তোমাদের সামনে পেশ করা হলো, তোমরা এটার উপর কমেন্ট করো যে কোম্পানি যে 2015 সালে সে ডিভিডেন্ড সংক্রান্ত সে সিদ্ধান্ত নিয়েছে, এটার প্রভাব মার্কেটে তার কোম্পানির শেয়ার প্রাইসের উপর পড়েছে। আবার 2019 সালেও সে আবার ডিভিডেন্ড পলিসি চেঞ্জ করেছে, সে এটাও শেয়ার হোল্ডারদেরকে প্রভাবিত করেছে। তাইলে তোমরা এটার উপর কমেন্ট করো যে ডিভিডেন্ড ডিসিশন কিভাবে কোম্পানির উপরে, কোম্পানির প্রাইসের উপরে, শেয়ার হোল্ডারদের উপরে প্রভাব বিস্তার করে। তোমরা এই বিষয়ের উপর কমেন্ট করো। আজকের এই লেকচারটি তোমরা ধৈর্য সহকারে শুনেছ। আশা করি এই লেকচারের মাধ্যমে তোমরা ডিভিডেন্ড সংক্রান্ত যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলি সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করবে এবং প্র্যাকটিক্যাল লাইফে এবং তোমাদের জব মার্কেটে তোমরা ডিভিডেন্ড সংক্রান্ত যদি কোনো প্রশ্ন করা হয় বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন করা হয়, তোমরা আশা করি বেসিক জিনিসগুলি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বেসিক লেভেলের যে কোনো প্রশ্নই তোমরা উত্তর দিতে পারবে এবং ডিভিডেন্ড সংক্রান্ত পরবর্তীতে যে আমরা ক্লাস নিব সেই ক্লাসগুলির উপরেও তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি আজকের লেকচারটা ভালোভাবে বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।